আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদেরকে আজকে আমি মধ্যমা এবং প্রচুরক নির্ণয় শিখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা আশা করছি। তো মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে যদি তোমাদের বলে, এখানে তুমি দেখো শ্রেণীকৃত তথ্য দেওয়া আছে। এই শ্রেণীকৃত তথ্য থেকে তোমাকে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে গেলে প্রথমে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শ্রেণী পদ্ধতি কোনভাবে দেওয়া, অন্তর্ভুক্ত না বহির্ভূত। আমরা জানি গণসংখ্যা নির্বাচনের ক্ষেত্রে শ্রেণী পদ্ধতি দুই ধরনের থাকে, এক হচ্ছে অন্তর্ভুক্ত আর এক হচ্ছে বহির্ভূত। আর অন্তর্ভুক্ত আর বহির্ভূত বিষয়টা যদি তোমাদের আমি একটু বোঝাই বলি, যেমন ধরো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29। এখান থেকে বেশি খেয়াল করো যে উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়েছে, উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়েছে। যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় তাকে বহির্ভূত শ্রেণী পদ্ধতি বলে। যেমন এখন উপরের শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 10, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 10, তার উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়েছে। যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় তাকে বহির্ভূত শ্রেণী পদ্ধতি বলে। এই হচ্ছে বহির্ভূত শ্রেণী পদ্ধতি। আর যে শ্রেণী পদ্ধতিতে উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয় না, এখন 9, এখন 10, উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়নি। এখানে 19, এখন 20, উপরের শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়নি। এটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি। যদি অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি থাকে তাহলে অতিরিক্ত একটা কলাম তৈরি করতে হয়, সেটা হচ্ছে শ্রেণী সীমানা বা প্রকৃত শ্রেণী বলা হয় এটাকে, শ্রেণী সীমানা। যদি অন্তর্ভুক্ততে থাকে তাহলে অতিরিক্ত একটা কলাম তৈরি করতে হয়, সেটা হচ্ছে শ্রেণী সীমানা। ওকে, আর যদি বহির্ভূত থাকে তাহলে এই কলামটা লাগে না। শ্রেণী সীমানা বের করতে হয় শুধুমাত্র মধ্যমা আর প্রচুরকের নয়, মধ্যমা, প্রচুরক, দশমক, শতমক আর হচ্ছে চতুর্থক। মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক। এই হচ্ছে 4 বাই। আমি মনে রাখার জন্য বলে থাকি মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক। এই হচ্ছে 4 বাই, একই ধরনের অঙ্ক 4টা। আর সাথে হচ্ছে প্রচুরক। এই 5টা অঙ্কের ক্ষেত্রে তোমার শ্রেণী সীমানা লাগে। আর কোনো অঙ্কে, স্ট্যাটিস্টিক কোনো অঙ্কে শ্রেণী সীমানা লাগে না। কোন কোন ক্ষেত্রে লাগে? মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক আর হচ্ছে প্রচুরকে। আর পরিসর যদি আমরা বের করি এরকম লাগে, পরিসর খুব বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসেও না খুব একটা। তাহলে এই মধ্যমা, চতুর্থক, শতমক, দশমক আর হচ্ছে প্রচুরক শ্রেণী সীমানা লাগবে। তো যেহেতু আমি এখানে মধ্যমা বের করবো আবার প্রচুরকও বের করবো, তাহলে অবশ্যই আমাকে শ্রেণী সীমানাটা বের করে নিতে হবে। গেল এটা। দ্বিতীয়ত আমি দেখবো কি চাইছে, আমাদের কাছে মধ্যমা চাইছে। মধ্যমার জন্য বাড়তি একটা কলাম লাগে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যা। পুরো স্ট্যাটিস্টিকে মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এই 4 বাইয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, সিএফ লাগে। আর হচ্ছে একটা চিত্র অজীব রেখায়, কি বলছি, অজীব রেখায় সিএফ লাগে। আর মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক, এই 4টা অঙ্কে সিএফ লাগে, আর কোনো অঙ্কে সিএফ লাগে না। তাহলে অবশ্যই তুমি মনে রাখবা মধ্যমার জন্য বাড়তি আরেকটা কলাম তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, দ্যাটস মিন সিএফ। আর প্রচুরের জন্য বাড়তি কোনো কলাম লাগে না, শুধুমাত্র শ্রেণী অন্তর্ভুক্ত থাকায় শ্রেণীর সীমানাটা লাগবে, ব্যাস। আমরা সমাধানে যাব। সমাধান লিখে নেব যে উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি। উপযুক্ত সারণী তৈরি করি, ব্যাস। তাহলে উপযুক্ত সারণীতে কি কি করবো তুমি? প্রথমে থাকবে শ্রেণী, গণসংখ্যা, আর শ্রেণীর সীমানাটা লাগবে স্যার ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী সীমানা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ব্যাস। আর কিছু লাগতেছে না। শ্রেণী আমরা সি দ্বারা প্রকাশ করব, গণসংখ্যা ফ্রিকোয়েন্সি আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করব। আর শ্রেণী অন্তর্ভুক্ত বিদায় শ্রেণীর সীমানাটা লাগবে, শ্রেণীর সীমানা
শ্রেণী সীমানা। আর মধ্যমার জন্য লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, আর এটা প্রকাশ করি আমরা সিএফ দ্বারা। তো শ্রেণীগুলো একটু লিখে নিই। 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 39, 49, 59। ওকে, গণসংখ্যা হচ্ছে 5, 7, 3, 4, 11, 15। আর শ্রেণী সীমানা হচ্ছে 9 আর 10, ব্যবধান হচ্ছে 1, 1 কে 2 দ্বারা ভাগ করবা, 0.5। এই 0.5 কে 5 ছোটটা থেকে বাদ দিয়ে দিবা, আবার 0.5 বড়টার সাথে যোগ করে দিবা। 0.5 ছোট সংখ্যা থেকে বাদ দিয়ে দিবা নিম্ন সীমা। এই যে নিম্ন সীমা 0, 10, 20, 30, 40, 50, এগুলো হচ্ছে নিম্ন সীমা। নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিয়ে দিবা, আর উচ্চ সীমার সাথে 0.5টা যোগ করে দিবা, তাহলে শ্রেণী সীমানা পেয়ে যাবা। তাহলে 0 থেকে 0.5 বাদ দিলে হবে -0.5, আর 9 এর সাথে 0.5 যোগ করলে হবে 9.5। ঠিক একইভাবে 10 থেকে 0.5 বাদ দিব, 9.5, 19.5। একইভাবে 20 থেকে 0.5 বাদ দিব, 19.5, আর 29 এর সাথে 0.5 যোগ করব, 29.5, 29.5, 39.5, 49.5, 59.5। ব্যাস। আর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম মানে ধারাবাহিক, মানে গণসংখ্যা, যৌথ মানে যোগ করা, ক্রম মানে ধারাবাহিক, যৌথ মানে যোগ করা। ধারাবাহিকভাবে যোগ করবো কাকে? গণসংখ্যাকে। এই গণসংখ্যাটাকে আমরা ধারাবাহিকভাবে যোগ করবো, এই যে গণসংখ্যাটাকে ধারাবাহিকভাবে যোগ করবো। এখানে ধারাবাহিকভাবে যোগ করতে আমরা দুই ভাবে বুঝি, সেটা হচ্ছে নিম্নক্রমে আর হচ্ছে উচ্চক্রমে। আর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে দুই প্রকার, নিম্নক্রমে উচ্চক্রমে। যখন তুমি গণসংখ্যাটাকে নিচ থেকে যোগ করে যাবে তখন তার নাম হবে নিম্নক্রমে, আর যখন এই গণসংখ্যাটাকে উপর থেকে যোগ করে আসবে তখন তার নাম হবে উচ্চক্রমে। তাহলে আর মধ্যমা, দশমক, শতমক, চতুর্থক, এই 4টা অঙ্কের ক্ষেত্রে ক্রমিক গণসংখ্যা শুধুমাত্র উচ্চক্রমেটা লাগে। তাহলে আমরা শুধু এখানে 5 লিখবো। এই 5 এর সাথে 7 যোগ করলে হবে 12, তার সাথে 3 যোগ করলে হবে 15, তার সাথে 4 যোগ করলে হবে 19, তার সাথে 11 যোগ করলে হবে 30, তার সাথে 15 যোগ করলে হবে 45। এই হচ্ছে তোমার ক্রমিত গণসংখ্যা। আর এন এর মান হচ্ছে 45, 45। এন হচ্ছে মোট গণসংখ্যা, গণসংখ্যাকে যোগ করলে মোট গণসংখ্যা পাবো, আর মোট গণসংখ্যা প্রকাশ করা হয় এন দ্বারা। ব্যাস, এই হচ্ছে মধ্যমা আর প্রচুরের জন্য সারণী। শুরুতে আমরা মধ্যমা নির্ণয় করে নিব, তাই না? লিখে নিই মধ্যমা। মধ্যমা নির্ণয়। ব্যাস, আমরা লিখবো যে প্রথমে মধ্যমা নির্ণয় করতে গেলে প্রথমে মধ্যমা শ্রেণীটা লাগবে। এখানে n/2, n এর মান কত? 45, 2 দ্বারা ভাগ করবা, তো 22.5। 45 টু 22.5, এই মানটি CF, এই মানটি CF সারণীর কার অন্তর্গত? দেখো, প্রথমত তোমাকে মধ্যমা শ্রেণী বের করতে হচ্ছে। তুমি দেখো সূত্রের মধ্যে এই যে মধ্যমা সূত্র, মধ্যমা সূত্রের প্রত্যেকটা জায়গায় মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, অর্থাৎ মধ্যমা শ্রেণী প্রথম বের করে নিতে হবে। আর যখন প্রচুর বের করবো তখন প্রচুর শ্রেণী বের করে নিতে হবে। একইভাবে তুমি যখন চতুর্থক, দশমক, শতমক বের করবা তখন ওইগুলো শ্রেণী লাগবে। অর্থাৎ মধ্যমা, চতুর্থক, দশমক, শতমক এবং প্রচুরক, এই 5টা অঙ্কের ক্ষেত্রে তোমাকে অবশ্যই শ্রেণীটা লাগবে। অন্য কোনো অঙ্কে এই ধরনের কোনো শ্রেণী লাগে না। তাহলে মধ্যমা বের করতে গেলে মধ্যমা শ্রেণী আগে, প্রচুর বের করতে গেলে প্রচুর শ্রেণী আগে, চতুর্থ বের করতে গেলে চতুর্থ শ্রেণী আগে। এটা যেন মনে থাকে তোমাদের। n/2, 45/2, 22.5, এই মানে CF সারণী কার অন্তর্গত? এখানে CF সারণী হচ্ছে এটা। আমরা 5 বলতে 16 থেকে 5 বুঝবো, আর 12 বলতে 5 এর পর থেকে 12 কে বুঝবো, আর 15 বলতে 12 পর থেকে 15 কে বুঝবো, 19 বলতে 15 পর থেকে 19 কে বুঝবো, 30 বলতে 19 এর পর থেকে 30 কে বুঝবো, আবার 45 বলতে 30 এর পর থেকে 45 কে বুঝবো। যেমন যদি থাকে 7, কোথায় আছে? 7 এর পরের সংখ্যাটা দেখবো এখানে কোনটা আছে, 7 এর পরে কোন সংখ্যাটা আছে। যেমন 7 এর পরে শুরুতে 12 আছে, তাহলে 7টা কার ভিতরে আছে? 12 এর ভিতরে আছে। ঠিক আছে, 12 এর ভিতরে আছে। যেমন ধর 13 কার ভিতরে আছে?
13 পরে দেখো 15 আছে, তার মানে 13 টা 15 এর ভিতরে আছে। যদি থাকে 27 কার ভিতরে আছে, 27 এর পরে সংখ্যাটা থাকে 30, তাহলে 27 30 এর ভিতরে আছে। যদি থাকে 41 কার ভিতরে আছে, অবশ্যই 45 এর ভিতরে আছে। যদি থাকে 19.5 কোথায় আছে, এটা 19 পর্যন্ত, এর পরে 19.5 তার পরের সংখ্যা যাবে, তাহলে 30 এর ভিতরে আছে। তাহলে আমরা লিখে নিব যে 22.5 কোথায় আছে, দেখো 22.5 এই যে শ্রেণীতে আছে, 22.5 এই যে শ্রেণীতে আছে। আমরা একটু লিখে নিব যে 22.5 এই মানটি CF সারণী 30 এর অন্তর্গত, এর বিপরীতে শ্রেণীর সীমানা লাগবে, কারণ যেহেতু এখানে সীমানা বের করে নিচ্ছি, শ্রেণী অঙ্ক করতে পারতেছি না। এর বিপরীতে শ্রেণীর সীমানা 39.5 থেকে 49.5, এর বিপরীতে শ্রেণীর সীমানা 39.5 থেকে 49.5। এখানে n/2 45/2 22.5 এই মানটি CF সারণী 30 এর অন্তর্গত, এর বিপরীতে শ্রেণীর সীমানা 39.5 থেকে 49.5। অতএব মধ্যমা শ্রেণী 39.5 থেকে 49.5, ব্যাস এই হচ্ছে মধ্যমা শ্রেণী। n/2 45/2 22.5 এই মানটি CF সারণী 30 এর অন্তর্গত, এর বিপরীতে শ্রেণী 39.5 থেকে 49.5, অতএব মধ্যমা শ্রেণী 39.5 থেকে 49.5, ব্যাস এই হচ্ছে মধ্যমা শ্রেণী বের করলাম আমরা। এরপরে আমরা মধ্যমা সূত্রে চলে যাব। আমরা জানি মধ্যমা ME মধ্যমা মিডিয়ান প্রকাশ করা হয় ME দ্বারা। মধ্যমা মিডিয়ান ME সমান L1 প্লাস n/2 মাইনাস FC বাই FM ইন্টু C। আমরা যে মধ্যমা ME সমান L1 প্লাস n/2 মাইনাস FC বাই FM ইন্টু C। তাহলে L1টা এখানে দেখো কি, L1 হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, L1 হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। আমার মধ্যমা শ্রেণী যদি হয় 39.5 থেকে 49.5, তাহলে এটা হচ্ছে নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমা হচ্ছে 39.5। n/2 এই মানটা আমরা পেয়ে গেছি 22.5। FC মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এটা হচ্ছে তার পূর্ব শ্রেণী, তার ক্রমিত গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা কত পাইছি আমরা, 19 পাইছি, এটা হচ্ছে FC। FC কত পাইছি, 19। FM মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এটা যদি মধ্যমা শ্রেণী হয় তাহলে তার গণসংখ্যা কত, 11, এটা হচ্ছে FM। মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত পাইছি আমরা, 11। C মধ্যমা শ্রেণী ব্যবধান এখানে 10, মধ্যমা শ্রেণী ব্যবধান কত, 10। এখানে অসমান থাকতে পারে, এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে, তুমি শুধু দেখবা যে মধ্যমা শ্রেণীতে কত আছে, তুমি তত নিয়ে নিবা। ওকে, 39.5 যোগ, এখন আমরা হিসাব করে নিব কত আসে। দেখো 22.5 বিয়োগ 19, 3.5, 11, 10, 39.5 যোগ, যদি 10-এর সাথে গুণ করি তাহলে হবে 35, আর 35কে আমি ভাগ করে দিব 11 দিয়ে, ভাগ করে দিব 11 দিয়ে, 3.18। তাহলে 3.18 যোগ 39.5, 42.68। যেহেতু দশমিকে আসছে আমরা প্রায় লিখে নিতে পারি। তো মধ্যমার অ্যান্সারটা অবশ্যই মধ্যমা শ্রেণীতে থাকে, যেহেতু 42.68 দেখো এই শ্রেণীতে আছে, আর মধ্যমা পেয়ে গেছি আমরা 42.68। এইভাবে আমরা মধ্যমাটা বের করে নিব। এরপরে আমরা লিখে নিব যে
যেখানে পাশে অথবা নিচে একটু লিখে নিব, যেখানে L1 হচ্ছে মধ্যম শ্রেণীর নিম্ন সীমা, হ্যাঁ, তারপর হচ্ছে FC মধ্যম শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, FM মধ্যম শ্রেণীর গণসংখ্যা, C মধ্যম শ্রেণীর শ্রেণী ব্যবধান। এই কথাগুলো আমরা এখানে সুন্দর করে লিখে নিব। ওকে, এরপরে যাব আমরা প্রচুরকে। মধ্যমান নির্ণয় করতে যেমন মধ্যমান শ্রেণীটা তুমি আগে বের করছো, ঠিক একইভাবে প্রচুরক বের করতে গেলে তোমাকে আগে প্রচুরক শ্রেণীটা বের করতে হবে। তো প্রচুরক শ্রেণীটা যদি বের করতে হয়, প্রচুরকের আরেকটা নাম হচ্ছে সংখ্যা গুরু প্রকাশ করা হয় MO দ্বারা, মানে মুড হচ্ছে প্রচুরক, এটা আরেকটা নাম হচ্ছে সংখ্যা গুরু, সংখ্যাদের বস। তো আমি এখানে লিখে নিতে পারি প্রচুরক নির্ণয়। এখন লিখতে পারি যে প্রদত্ত পথে গণসংখ্যার সর্বোচ্চ মান খেয়াল করো, প্রদত্ত পথে গণসংখ্যার সর্বোচ্চ মান 15। আমরা সংখ্যা গুরু, সংখ্যাদের বস, আমরা প্রচুরক শ্রেণী কিভাবে বের করবো? এই প্রত্যেকটা শ্রেণীর বিপরীতে গণসংখ্যার যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো প্রতিটা শ্রেণীর বিপরীতে কয়টা সংখ্যা আছে তা নির্দেশ করে। যে শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যা পাবো ওইটি হচ্ছে প্রচুরক শ্রেণী। যেমন এখানে 0 থেকে 9 এর ভিতরে সংখ্যা আছে 5টা, 10 থেকে 19 এর ভিতরে সংখ্যা পাইছি কয়টা? 7টা, 20 থেকে 19 এর ভিতরে পাইছি, 29 এর ভিতরে পাইছি 3টা, 30 থেকে 39 এর পাইছি 4টা, 40 থেকে 49 এর পাইছি 11টা, 50 থেকে 59 এর পাইছি 15টা। অর্থাৎ 50 থেকে 59 এর ভিতরে সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে 15টা। তার মানে প্রচুরক শ্রেণী এখানে 50 থেকে 59। সর্বোচ্চ গণসংখ্যার বিপরীতে যে শ্রেণীটা, সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। তো প্রদত্ত পথে গণসংখ্যা সর্বোচ্চ মান 15, এর বিপরীতে শ্রেণীর সীমানা, অবশ্যই আমরা সীমানা দিয়ে করবো, শ্রেণীতে করতে পারতেছি না বিদায় সীমানাটা বের করে নিলাম। শ্রেণীর সীমানা কত? এটা হচ্ছে সীমানা 49.5 থেকে 59.5, 49.5 থেকে 59.5, এর শ্রেণীর সীমানা 49.5 থেকে 59.5। অতএব প্রচুরক শ্রেণী 49.5 থেকে 59.5, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রদত্ত গণসংখ্যার সর্বোচ্চ মান 15, এর বিপরীতে যে 15, এর বিপরীতে শ্রেণী 49.5 থেকে 59.5, অতএব প্রচুরক শ্রেণী 49.5 থেকে 59.5। এরপরে আমরা সূত্রে যাব। আমরা জানি প্রচুরক এবং মোট সমান L1 প্লাস F1 minus F0 2F1 F0 minus F2 into C। এই হচ্ছে প্রচুরকের সূত্র। L1 প্লাস প্রচুরক হচ্ছে মোট প্রকাশ করি আমরা MO দ্বারা, L1 প্লাস F1 minus F0 2F1 minus F0 plus F2 into C। এখন L1টা কি দেখো, ওই যে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের সূত্র, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের সূত্র আমি লিখে দিচ্ছি। L1 প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী পাইছি আমরা 49.5 থেকে 59.5, তার নিম্ন সীমা কত আছে? নিম্ন সীমা হচ্ছে 49.5, এর হচ্ছে L1। তাহলে আমরা এখন L1 দিব 49.5। F1 এই প্রচুরক শ্রেণী বরাবর যে গণসংখ্যা থাকে সেটা হচ্ছে F1, উপর হচ্ছে F2, আর নিচে কিছু নাই, তার মানে F2টা 0 না থাকলে আমরা 0 ধরবো। F1 হচ্ছে 15, 1 বরাবর যেটা থাকবে, প্রচুরক শ্রেণী বরাবর যেটা থাকবে সেটা 1, উপরটা 0, পাটা 2, তাহলে 1 উপর নট হচ্ছে 11, 2 into 15 minus 11 minus 0, কারণ F2 9 মানে আমরা 0 দিয়ে দিব, into C, C হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা হচ্ছে 10।
আরেকটা বিষয় এখানে থাকতে বলে রাখি, অনেক সময় গণসংখ্যার সর্বোচ্চ মান দুই জায়গায় এরকম 15 থাকতে পারে। হ্যাঁ, দুই জায়গায় 15 থাকতে পারে। যদি দুই জায়গায় 15 থাকে, দুই জায়গায় সর্বোচ্চ মান থাকে, গণসংখ্যার সর্বোচ্চ মান দুই জায়গায় থাকে, তাহলে এটা ওই ক্ষেত্রে প্রচুর নির্ণয় করতে হয় কাল পিয়ারসনের সূত্রের সাহায্যে। কারণ তখন দ্বিমুট সমস্যা দেখা দেয়। কি সমস্যা দেখা? দ্বিমুট সমস্যা দেখা দেয়। দুই জায়গায় যদি গণসংখ্যার মান সর্বোচ্চটা থাকে 15, এখানে থাকে 15, তখন তোমাকে প্রচুর নির্ণয় করতে হয় এইভাবে। দুই জায়গায় যদি থাকে প্রচুরক সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়, এইভাবে প্রচুর নির্ণয় করতে হয়। ওই ক্ষেত্রে গড় আর মধ্যমা নির্ণয় করতে হবে, করে পরে প্রচুরকের সূত্রে বসাই দিতে হবে। এটাকে কাল পিয়ারসনের সূত্র বলা হয়, এটাকে দ্বিমুট সমস্যা বলা হয়। ওকে, তাহলে এটা হিসাব করো কি আসে। 49.5, এখানে হয় 4, 10, 30 থেকে 11 চলে গেলে 19। ঠিক আছে, উনিশ। তাহলে 49.5 আর 4 10 40, 40কে তুমি 4 আর 10 গুণ করলে 40, 40কে 19 দিয়ে ভাগ করে দিবা। 40 ভাগ 19, 2.11 আর 49.5 যোগ 2.11 51.61 দশমিক যেহেতু প্রায় লিখে দিবা। আর এই মানটা অবশ্যই প্রচুর শ্রেণীতে থাকতে হবে। 51.61 দেখো এই শ্রেণীতে আছে, আমার অঙ্ক সঠিক। এইভাবে প্রচুর বের করে তুমি একটু লিখে দিবা, যেখানে যেখানে এই কোটা লিখে দিবা। ঠিক আছে, যেখানে এলন প্রচুর শ্রেণীর নিম্ন সীমা, এফ নট প্রচুর শ্রেণীর পূর্ব শ্রেণীর গণসংখ্যা, F1 প্রচুর শ্রেণীর গণসংখ্যা, F2 প্রচুর শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর সি হচ্ছে প্রচুর শ্রেণীর শ্রেণী ব্যবধান। এইভাবে আমরা এভাবে সুন্দর করে লিখে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে আমার অনলাইন ক্লাসের ব্যাপারে শেয়ার করবা, এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।